নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সমরেশ বসুর লেখা বিজড়িতর তৃতীয় পর্ব। সুদীপা বলল, হ্যাঁ, কি যেন বলছিলেন? আমি আমার সেই সব বন্ধুর সঙ্গে আমার বাসায় ড্রিঙ্ক করি কিনা? ওরা কেউ ড্রিঙ্ক করে না। ওরা সমাজবিরোধী মাস্তান বা ওয়াগন ব্রেকার না। ওরা সবাই বাড়ি ছাড়া পুলিশের তাড়া খেয়ে লুকিয়ে বেড়াচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর গুন্ডাদের, যারা সত্যিকারের সমাজবিরোধী মাস্তান ওয়াগন ব্রেকার। কাল রাত্রের কথা মনে করুন। সেলিমাসের বাড়িতে আপনার বস, সেই মহামান্য অতিথি, তার ওইসব সাঙ্গপাঙ্গগুলো যারা রিয়েল সমাজবিরোধী, আমার বন্ধুরা তাদের তাড়া খেয়েও লুকিয়ে বেড়াচ্ছে। মাঝে মাঝে কেউ ধরা পড়ে, গুলি খেয়ে মরে, আর তারপরে বলা হয় ওরাই সমাজবিরোধী। সুদীপা হঠাৎ থেমে গেল। নবনীতের অপলক চোখের দিকে তাকিয়ে একটু যেন অস্বস্তিতে হাসল। বলল, থাক এসব কথা, আপনাকে বিরক্ত করা হচ্ছে। কিন্তু নবনীত প্রকৃতপক্ষে বিশেষ মনোযোগী হয়ে পড়েছিল, এবং সুদীপা থেমে যেতেই নিজের মনোযোগী হয়ে পড়ায় নিজেই কৌতূহলিত বোধ করল। কারণ মনোযোগী হয়ে পড়ার সেরকম কোনো হেতু নেই। সুদীপা নতুন কথা কিছুই বলেনি। সে বলল, না, আমি বিরক্ত হচ্ছি না, কিন্তু তোমার বন্ধুরা তারাও কি পলিটিক্স করে না? কোনো পলিটিক্যাল পার্টির ছেলে নয়? সুদীপা ঘাড়ে একটা ঝাঁকুনি দিয়ে বলল, নিশ্চয়ই পলিটিক্যাল পার্টির ছেলে, ওরা পলিটিক্স করে। তা না হলে আর পুলিশ বা ওইসব গুন্ডারা ওদের তাড়া করে খুন করবে কেন? আমি সেটাই জানতে চাইছিলাম। আমার নিতান্ত একটা কৌতূহল, তাই জিজ্ঞেস করছি। তুমি কি ওদের সঙ্গে রাজনীতি করো? আপনাকে বলবো কেন? আপনি তো এস্টাবলিশমেন্টের লোক। সত্যি আমি ভাবতেই পারি না আপনি কি করে এরকম একটা ব্যুরোক্র্যাট বনে গেলেন। সময় সুযোগ হলে তোমার কৌতূহল আমি মেটাতে চেষ্টা করব। জবাব বলা হয়তো ঠিক হবে না, সেটা তোমার কাছে হয়তো কোনো জবাব বলেই মনে হবে না। গোপীনাথ এতক্ষণ ভিতরে কি করছে? ওর তো একবার আসা দরকার। আমার মনে হয় ও ঠিক সময় মতোই আপনার কাছে আসবে। ওর রেসপন্সিবিলিটি জ্ঞান বেশ আছে মনে হয়। আমার কথার জবাবটা শুনুন, শুনে বলবেন আমি মিথ্যে কথা বলি না, পুলিশ আর গুন্ডা আর শাসকদের ছাড়া। আমি রাজনীতি করি না, আমি ওদের দলেরও সভ্য নই। আমার সে যোগ্যতা নেই, কিন্তু আমি ওদের ভালোবাসি, ওদের সাপোর্ট করি। কেবল মনে মনে না, যখন যতটুকু পারি ওদের জন্য করি। ওরা বর্তমানে সব কিছুকে ভেঙে চুরে ফেলতে চায়। সমাজ আর রাষ্ট্রের কাঠামো, ওদের একটা নীতি আর বিশ্বাস আছে। আমার যে তা ঠিক আছে মনে হয় না, তবে সব তছনছ হয়ে যাক, রসাতলে চলে যাক, আমি শুদ্ধ এইরকম আমার ইচ্ছে করে। আমি কিছুই মানি না, মানতে ইচ্ছে করে না। ভয়টয়ের ধারও ধারি না আমি। ভণ্ডামিকে আমি সব থেকে বেশি ঘেন্না করি। কিন্তু আমি যাদের সঙ্গে চাকরি করি বা চাকরি করি, যাদের সঙ্গে মিশি, তাদের কি ভণ্ডামি নেই? গালাগালি দিলেও তাদের সঙ্গে মিশি। যেমন বিম্বা অবশ্যই তেমন ভণ্ড না। সেলিমাসের সঙ্গে তো মিশি, কথা বলি। ভণ্ডামি আমি আমাদের বাড়িতেই প্রথম দেখেছি, কিন্তু বাড়ির জোর জবরদস্তি বা বাইরের। নবনীত অন্যমনস্ক হয়ে পড়ল। সুদীপার কথা আর তার কানে যাচ্ছে না। কলেজের সুদীপাকে বারবার মনে পড়ছে, আর ওর বাড়িতে বাবা মায়ের সঙ্গে না থাকার, একলা থাকার যুক্তিগুলোও মনে পড়ছে। যুগোপযোগী কিন্তু একটু মাত্রাধিক। নবনীতের মনে হলো সুদীপার বিষয়। অবিশ্বাস আর অস্থিরতা, রাগ আর ঘৃণা আর যা খুশি করা, এসব ওর ভিতরে প্রধানত ক্রিয়াশীল। দেশকাল আচার ইত্যাদি ছাড়াও নিজেদের পরিবার থেকেও সুদীপা নিশ্চয়ই এসব পেয়েছে।
কিন্তু ওর মতো একটি মেয়ে এরকম রূপ আর স্বাস্থ্য আর ক্ষমতা নিয়ে ওর মতো জীবনযাপনের কথা ঠিক ভাবে না। ওর বেপরোয়া চিন্তাভাবনা জীবনযাপন ওকে কোথায় টেনে নিয়ে গিয়েছে নবনীতের পক্ষে তার সম্মুখ ধারণা করা সম্ভব না। অবশ্যই এটা পরিষ্কার, বাঙালি মধ্যবিত্ত ভদ্রলোকেরা যেসব মূল্যবোধের কথা বলে ও তার ধারে কাছে নেই। সাধারণভাবে মেয়েদের চিরাচরিত বিশ্বাসগুলো যে নেই বোঝা গিয়েছে গতকালই। বিশেষ করে অনায়াসেই ও যখন সেই অবস্থায় নবনীতের সঙ্গে তার বাড়ি এসেছিল। আশ্চর্য! শুনুন, বক্তৃতা তো আমি আর মোটেই দিচ্ছি না, নাকি আপনি ইচ্ছে করে আনমাইন্ডফুল হয়ে থাকছেন? সুদীপার কিছুটা চড়ানো স্বর শুনে নবনীত সম্বিত ফিরে পেল। সুদীপার দিকে তাকালো একটু ত্রস্ত হয়ে, কুণ্ঠিত হেসে জিজ্ঞেস করল, কি বলছিলে? আমি আপনাকে ঠিক বিশ্বাস করব কিনা বুঝতে পারছি না। প্লিজ আপনি আর আমার সঙ্গে মডার্ন ভিলেনের মতো ব্যবহার করবেন না। কি আশ্চর্য, আমি মোটেই তা করছি না। আমি হঠাৎ একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম, দুঃখিত। কি বলছিলে তুমি? আমি তোমার আগের কথাগুলো সবই প্রায় শুনেছি। আর আমার জন্য খুবই চিন্তিত হয়ে পড়েছেন? আমি জানি তোমার জন্য চিন্তিত হয়ে আমার কিছু করার নেই, কিন্তু দেখবেন আমি আপনাকে আমার জন্য চিন্তিত করে ছাড়ব। আমি খুব সহজে আমার সেই পুরনো প্রেমকে ছাড়ব না। খিলখিল করে হেসে উঠে একটু দুলে উঠতে গিয়ে আড়ষ্ট হয়ে গিয়ে বলল, এবার না পায়জামাটা ছিঁড়ে যায়। আমি বলছিলাম, আপনি যে অল্পেতেই ভালো থাকেন, মানে মর্জি মাফিক খেয়ে থাকেন, সে জিনিস কি বাড়িতে কিছু কিঞ্চিত আছে? নবনীত অবাক আর বিভ্রান্ত চোখে সুদীপার দিকে তাকালো। ওর প্রশ্নটা মোটেই হৃদয়ঙ্গম করতে পারল না, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের জন্যই। তারপর জিজ্ঞেস করল, মানে তুমি ড্রিঙ্কসের কথা জিজ্ঞেস করছো? হ্যাঁ, হার্ড ড্রিঙ্কসের কথা জিজ্ঞেস করছি। আছে নাকি কিছু? তার মানে সুদীপা তাহলে বাড়ি যাবে কখন? ও কি রোজ মদ্যপান করে নাকি? কিন্তু এসব জেগে ওঠা প্রশ্নের মধ্যেই নবনীত বলল, বাড়িতে আমি একলা থাকি, আর একলা ড্রিঙ্ক করতে ভালো লাগে না। আমি সেরকম ড্রিঙ্কও করি না যে কেউ না থাকলে একলাই নিয়ে বসবো। তবু কালে ভদ্রে হলেও কেউ কেউ আমার বাড়িতে আসে, বিশেষ করে গ্রীষ্মকালে বাগানে বসবার জন্য। কিছু নিশ্চয়ই আছে, কিন্তু তুমি আজ আবার। সুদীপার পিছনে ও ডান দিকে বেতের 3টে চেয়ার ঘেরা চেয়ারের মাঝখানে টেবিলের ওপরে টেলিফোন বেজে উঠল। নবনীত তাড়াতাড়ি উঠে সুদীপার পিছনে গিয়ে টেলিফোনের রিসিভার তুলে নিল। হ্যালো? ওপার থেকে অপ্রত্যাশিতভাবে ভেসে এলো বিম্বার স্বর। মিস্টার ঘোষ, শুনুন, আমি বিম্বা বলছি, বিম্বা হালদার। বুঝেছেন তো? শুনুন, চুমকি মানে, আচ্ছা, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও আজ অফিসে যায়নি, ওর বাড়িতেও যায়নি। ওকে তো একজন খোঁজ করছে। গতকাল রাত্রে যারা আমাদের বাড়িতে এসেছিল, যারা আপনার বসের লোক, তারা আমাদের এখানেও টেলিফোন করেছিল চুমকির খোঁজ পাবার জন্য। ব্যাপারটা মানে মোটেই ভালো না। মা আর আমি দুজনেই এরকম সন্দেহ করেছিলাম। মা আবার আজ দুপুরে আপনার বসকে বলে ফেলেছে চুমকি কাল রাতে আপনার সঙ্গে গেছিল, আপনার বাড়িতে ছিল, বুঝেছেন? তারপর? ওরা আপনার কাছেও টেলিফোন করতে পারে। যা সত্যি আপনি তাই বলে দেবেন। কি বলবো? যা সত্যি, যে চুমকি কাল রাত্রে আপনার বাড়ি ছিল, আজ চলে গেছে। আর শুনুন, চুমকি যদি আজ রাত্রে আপনাকে টেলিফোন করে বা যোগাযোগ করে, ওকে ব্যাপারটা জানাবেন। আমাদের বাড়িতে করলে তো আমিই জানিয়ে দেব। ওর আজ কিছুতেই নিজের বাড়ি যাওয়া উচিত না। ওখানে আশেপাশে ওর জন্য লোক ওত পেতে আছে। অবশ্যই জানি না চুমকি এতক্ষণে ওর বাড়ি চলে গেল কিনা, তাহলে একটা সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে, মানে খুবই খারাপ। আমার যত চেনা জায়গা আছে, চুমকি যেখানে যেখানে যেতে পারে
অলমোস্ট সব জায়গাতেই আমি টেলিফোনে খোঁজ নিয়েছি, কোথাও ওকে পাইনি। কোথায় যে গেছে মুখপুরিটা কিছুই বুঝতে পারছি না। আর যা রাগী গোয়ার মেয়ে, যদি শোনে ওকে ওরা খুঁজছে তাহলে হয়তো আরও ইচ্ছে করেই নিজের বাড়িতে যাবে। ওর কথা কিছু বলা যায় না, এতদিন ধরে মিষ্টি। মিস্টার ঘোষ, আপনাকে আমি দেরি করিয়ে দিচ্ছি না? না না, কিছুমাত্র না। ধন্যবাদ। আসলে আমি খুবই ডিস্টার্ব ফিল করছি। আপনি যদি কিছু মনে না করেন, অবশ্যই আপনি বিবেচনা করে দেখবেন কথাটা বলা যাবে কিনা বা উচিত হবে কিনা। এটা আমার অনুরোধ আপনার কাছে, কারণ আমি জানি মা আপনাকে এ কথা কখনো বলবে না। মা তো সংবাদ শুনেও বেশ নিশ্চিন্ত আছে, যেন ধরেই নিয়েছে চুমকিটা গেল। আপনি আমাকে যেন কি বলতে চাইছিলেন? হ্যাঁ, আপনি যদি আগামীকাল বা আজ রাত্রে যদি সম্ভব হয় আপনার বসকে একটু বলেন চুমকিকে যেন ওরা ছেড়ে দেন। আপনাকে আমি একটু পোজ করতে বলছি, যেন চুমকি আপনার আপনি চুমকিকে বুঝতে পারছেন? পারছি। তাহলে আমার মনে হয় চুমকি রেহাই পেয়ে যাবে। আপনি আপনার বসের চরিত্রটা ভালোই জানেন তো, উনি আবার একটু ওইসব ঝাঁঝালো সুন্দরীদেরই বেশি পছন্দ করেন, সত্যিকারের শিকারী। আমি অবশ্য বলছি না চুমকি পুরুষদের সঙ্গে মোটেই মেশে না, বরং ও মেয়েদের সঙ্গেই কম মেশে, আর যথেষ্ট, যাকে বলে ডিয়ার ডেভিল। যেমন কাল রাত্রে আপনার সঙ্গে চলে গেল। ও যদি সেন্সলেস নাও থাকতো, একেবারে ঘুমিয়ে না পড়তো, তাহলেও আপনি হাজার ইচ্ছে করলেও ওর একগাছা চুল স্পর্শ করতে পারতেন না। না না, আমার সেরকম ইচ্ছাই কখনো হয় না। আহা, তা বলছি না, সেটা বুঝতে পারছি। আমি চুমকির চরিত্রর কথা বলছি। আমার ভালো লাগলে ও যে কত দূর যেতে পারে তাও কেউ ঠিক করে বলতে পারে না। যাই হোক, আপনার কি বসকে কথাটা বলতে খুব অসুবিধা হবে? একটু ভাবতে হবে, এক্ষুনি কিছু বলতে পারছি না। ভেবে দেখুন যদি সম্ভব হয়। চুমকি তো একসময় আপনার ছাত্রী ছিল, আর সত্যি সত্যি আপনাকে খুব করে। ওর গতকাল রাত্রের কথাবার্তা শুনে ভাবভঙ্গি দেখেই বুঝতে পারছি ওকে তো সত্যি প্রেমিকা মনে হচ্ছিল। যাক, আপনি একটু ভেবে দেখুন মিস্টার ঘোষ, কথাটা বলতে পারলে খুব ভালো হয়। আর যা বললাম, যদি চুমকি আপনার সঙ্গে কোনো রকম যোগাযোগ করে। ও তো আপনার সঙ্গে যোগাযোগ করবে না? না করলে কিছু বলার নেই, যদি করে কাইন্ডলি ওকে আমার নাম করে অনুরোধ করবেন ও যেন বাড়ি না যায়। আর যদি আমাদের বাড়ি এসে যায়, আহা, বাঁচা যায়। সত্যি কি একটা দেশে যে বাস করছি। পৃথিবীর সব দেশের ক্ষমতাবানরাই তো এরকম করে। তা জানি না, কি অন্যায়। হেল্পলেস মানুষ শাসিত সাধারণ মানুষ মাত্রেই, আর শাসন তো থাকবেই। কিন্তু চুমকি তা বুঝতে চায় না। ধন্যবাদ মিস্টার ঘোষ, অনেকক্ষণ বিরক্ত করলাম। একদিন এমনি আমাদের বাড়িতে আসুন না। যাব। ঠিক, কিন্তু এই ঝামেলাটা কেটে যাক, আপনি আমি চুমকি আড্ডা দেব, মাকে বাদ। আচ্ছা, ছাড়লাম তাহলে, গুড নাইট। ওপার থেকে লাইন কেটে দেবার শব্দ হলো। নবনীত ধীরে ধীরে রিসিভারটা রাখল। এই মুহূর্তেই সুদীপার সামনে যেতে তার সাহস হচ্ছে না। হয়তো মুখ দেখে কিছু একটা অনুমান করতে পারে, অবশ্যই তার কোনো কারণই নেই। সুদীপা বিম্বার কোনো কথাই শুনতে পায়নি। নিজের মনটা নিয়েই নবনীতের বেশি ভাবনা আর চোখের দৃষ্টি। সুদীপা পিছন ফিরে তরল সুরে জিজ্ঞেস করল, কে এতক্ষণ ধরে টেলিফোন করেছিল? কোনো প্রেমিকা নাকি? কেন, তুমি কি কথাবার্তা শুনতে পাচ্ছিলে নাকি? স্পষ্ট কিছু না, তবে মনে হচ্ছিল কোনো মহিলার স্বর শোনা যাচ্ছে। হ্যাঁ, একজন মহিলাই ফোন করেছিলেন। তোমার কি সোডা না হলে চলে? আমার কাছে সোডা থাকে না, দরকার পড়লে আনিয়ে নি। সোডার কোনো দরকার নেই, আমারও তো পরিপাটি করে কিছু ভালো লাগে না। ইচ্ছে হলো একটু খেলাম,
যেভাবেই হোক। আপনার বুঝি সোডা না হলে চলে না? হ্যাঁ, আমি নিলে একটু সোডা মিশিয়েই নি। তুমি একটু বসো, আমি আসছি। নবনীত, শুনুন শুনুন, তার মানে আপনি নেবেন না বলছেন? তাহলে আমার দরকার নেই। না হলে চলে না বা রোজ রোজ ড্রিঙ্ক করি তা তো না। আসলে আজ ওবেলা আমার মনে হচ্ছিল হ্যাংওভার কাটানোর জন্য একটু খেলে হতো। আর এখন মনে হলো এ ঠান্ডায় একটু হলে মন্দ হয় না। কিন্তু তার মানে আমি একলা খাবো বলে বলিনি। ভাবলাম বাড়িতে ডেকে নিয়ে এসে আপনার সন্ধেবেলার আড্ডাটা মাটি করলাম, আমি না হয় আপনার সঙ্গে আড্ডা দিই। নবনীত পা বাড়িয়েছিল রান্নাঘরের দিকেই। সুদীপা কি নিজের থেকে এখানে থাকবে বলে আগে থেকে ঠিক করে রেখেছে? বাড়ি ফিরে যাবার কথা তো একবারও বলছে না। সে ফিরে তাকিয়ে হাসল, বলল, আমি তো বলেছি নিলে একটু সোডা মিশিয়ে নি, কিন্তু সোডা না হলে কিছুতেই চলবে না তা তো বলিনি। তাছাড়া এমন কিছু রাত হয়নি, দরকার হলে গোপীনাথকে পাঠানো যাবে। তবে দরকারই বা কি? তোমার সঙ্গে আমিও না হয় জলই নেব। তুমি বসো, আমি গোপীনাথকে জল আর গেলাস দিতে বলি, আর একটু দেখি ও কি করছে। গোপীনাথ নিশ্চয়ই রান্না করছে। তা কি করে করবে? এবেলা ওর একবার বাজারে যাবার কথা, কিন্তু ও আমার কাছ থেকে টাকা পয়সা কিছুই নিতে এলো না, রান্না কি করবে? সেসব ব্যবস্থা হয়ে গেছে। আমি রাত্রে খেয়ে যাব কিনা তাই বিকেল 4টে নাগাদ ওকে দিয়ে আমি বাজার করিয়ে রেখেছি। কিন্তু গোপীনাথকে তার জন্য আমাকে ধমকে চোখ পাকাতে হয়েছে। ও কিছুতেই আমার কাছ থেকে টাকা নিয়ে বাজার করতে চাইছিল না। নবনীত অবাক, কয়েক মুহূর্ত স্তব্ধ। সুদীপার খোলা বোতামের ফাঁকে একবার চোখ গেল এবং কোমরের দিকে। না, ছেঁড়া জায়গাটা সত্যিই দেখা যাচ্ছে না। সে বলল, তুমি টাকা দিয়ে বাজার করিয়েছ কেন? গোপীনাথ তো ঠিকই করেছিল, টাকা নিতে চায়নি। তুমি খাবে বলেই কি আমার বাড়ির বাজারের টাকা তোমায় দিতে হবে নাকি? না, আপনি বাড়ি ছিলেন না তাই দিয়েছিলাম। আপনি এলেও বাজার হতে পারতো, আগেই করিয়ে রেখেছি, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। চলুন আমিও রান্নাঘরে যাই, দেখি গোপীনাথের রান্নাটা কত দূর। আশ্চর্য। দুজনে রান্নাঘরে গেল। গোপীনাথ দাঁড়িয়ে রান্না করছে। নবনীত দেখে অবাক হলো। গ্যাস এসে গিয়েছে, একটু স্বস্তি পেল। হিটারে রাঁধতে হলে অনেক দেরি হতো, বিরক্তিকরও বটে। গোপীনাথ বলল, মাংস হয়ে গেল, এর পরেই ভাত বসাবো। নবনীত চোখ বড় করে বলল, মাংস? তুমি মাংস রান্না করছো নাকি? তার স্বর প্রায় আর্তনাদের মতো শোনালো। গোপীনাথ ওর প্রায় ভাবলেশীন চোখ তুলে সুদীপার দিকে একবার দেখে বলল, দিদিমণি মাংসের মশলাটা মাখিয়ে দিয়েছেন আজ্ঞে, আমি রান্না করছি। দিদিমণি যেমন বলে দিয়েছেন তেমনি করছে আজ্ঞে। গন্ধটা কি খারাপ লাগছে? নবনীত অবাক চোখে সুদীপার দিকে তাকালো। সুদীপা খিলখিল করে হেসে উঠল, বলল, ওরকম করে তাকাচ্ছেন কেন? ভালো গন্ধই তো বেরোচ্ছে, বেরোচ্ছে না? হ্যাঁ, এখন পাচ্ছি। বসার ঘর থেকে কোনো গন্ধ পাচ্ছিলাম না। আমি দিদিমণিকে আগেই বলেছি মাংস রাঁধতে জানি না, তাই শুনে আগে দিদিমণি বললেন তাহলে আজ রাত্রে মাংসই হোক। বেশ, কিন্তু তুমি খুব তাড়াহুড়ো করতে যেও না, ধীরে সুস্থে রান্না করো। এই বলে নবনীত আলমারি খুলে পোর্সেলিনের দুটো লাল টকটকে গেলাস বের করে আলমারি বন্ধ করল। ক্ষুদ্রতম ফ্রিজ খুলে এক বোতল জল হাতে নিয়ে কনুইয়ের ধাক্কায় পাল্লা ঠেলে দিয়ে বন্ধ করল। সুদীপার দিকে তাকিয়ে বলল, চলো। সুদীপা হাত বাড়িয়ে নবনীতের হাত থেকে ঠান্ডা জলের বোতলটা নিল, বলল, এইটা আমার খুব পছন্দ। খুব শীত থাকলেও খুব ঠান্ডা জল আমার ভালো লাগে।
সে তো গতকাল রাত্রেই দেখলাম বরফের চাংড়া মিশিয়ে ড্রিঙ্ক করছিলে। নিজের বাড়িতেও বুঝি এই করো? আমার বাড়িতে ফ্রিজ, আপনি ভাবছেন কি ফ্রিজ কেনবার টাকা আছে নাকি আমার? তাছাড়া ফ্রিজ থাকলে কবেই চুরি হয়ে যেত। চুরি? হ্যাঁ, আমার তল্লাটে তালাবন্ধ ঘর থেকে সবসময় চুরি হয়। আমি কতটুকু সময় বা বাড়িতে থাকি? অবশ্যই আমার বন্ধুরা কোনো কোনো সময় থাকে আমি যখন না থাকি। আমার থাকবার মধ্যে কিছু জামা কাপড় আছে, একটা আলমারিতে তালা বন্ধ থাকে। চোরেরা দয়া করে আমার জামা কাপড় আজ অব্দি চুরি করেনি। খুবই বিবেচক চোর। না, আসলে পাড়ার আর তল্লাটের চোরগুলো আমাকে চেনে, চুমকিদি বলে ডাকে। আরও ভালো, আমাদের সঙ্গে চোরেরা একদম সহৃদয় ব্যবহার করে না। কেন করবে? চোরেদের রাঘব বোয়ালের সঙ্গে আপনারা থাকেন, আমি যাদের কথা বলছি ওদের চুরি তো নিতান্ত বেঁচে থাকার জন্য। ওদের হলো দুর্ভাগ্য। ওরা যদি সেই সব সৌভাগ্যবান রাঘব বোয়াল চোর হতে পারত, তাহলে ওরা তো জননায়ক হতো। তাহলেও ওরা তোমার জামা কাপড় চুরি করতো না? না না, ওরা তখন আমাকেই চুরি করত। নবনীত প্রায় থমকে দাঁড়িয়ে পড়তে যাচ্ছিল। সুদীপা হেসে উঠল। নবনীত শোবার ঘরে গেল। বাতি জ্বলছিল। সে আলমারি খুলে সামান্য একটু কম, প্রায় পুরো 1 বোতল হুইস্কি বের করল। বোতলটা চোখের সামনে তুলে দেখল এবং ভুরু কুঁচকে আয়নার দিকে তাকিয়ে একবার ভাবল পুরো বোতলটা সুদীপার সামনে নিয়ে যাবে কিনা। মনে মনে প্রশ্নটা করেই সে হেসে উঠে উচ্চারণ করল, সিলি। সে বসবার ঘরের দিকে গিয়ে দরজার সামনে থমকে দাঁড়ালো। সুদীপা হাওয়াই শার্টটা তুলে ঘাড় বাঁকিয়ে মাথা নিচু করে ডান দিকের কোমরটা দেখছে। ও নবনীতকে দেখতে পেয়ে শার্টটা ছেড়ে দিয়ে বলল, আসুন, দেখছিলাম পায়জামার কোথায় কতটা ছিঁড়েছে। আপনার কোমরটা দেখছি সিংহের কোমর, বুকের তুলনায় বেশ সরু। সিংহ পুরুষ বলছো? নবনীত হুইস্কির বোতলটা টেবিলের ওপর রাখল। আবার বলল, তা তুমি ওগুলো ছেড়ে তোমার শাড়ি জামা পরো না, না হয় আজকের মতো কাল আবার ধুয়ে দেবে। কেন? কাল তো আমি আমার ধোয়া শাড়ি জামাই পরতে পারবো। নাই বা গেলে। নবনীত মনে মনে যথেষ্ট সাবধান থাকলেও কথাটা বলল খুব স্বাভাবিকভাবে, আলগোছে গড়িয়ে দেবার মতো। আজকের রাতটাও না হয় এখানেই থেকে যাও। নবনীত সোফায় বসল এবং বুঝতে পারল সুদীপা তাকে অবাক আর অনুসন্ধিৎসু চোখে লক্ষ্য করছে। সে হুইস্কির বোতলের ছিপে খুলতে খুলতে সুদীপার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হলো, খুব অবাক হয়ে গেলে মনে হচ্ছে? তা একটু হচ্ছি। আজও থাকতে বলছেন? কাল রাত্রে মাতাল হয়ে জোর করে এলাম, আর আজ আপনি নিজেই থাকতে বলছেন। ভয় পাচ্ছ? ভয় আমি পাই না। কেন পাও না? আমার থেকে কি তোমার গায়ের জোর বেশি? গায়ের জোর বেশি থাকলে কি হয়? একটা মেয়েকে যা খুশি তাই করা যায়। নবনীত হাসল। সুদীপার চোখেও হাসির ঝিলিক। বলল, বড় জোর একটা মেয়েকে মেরে অজ্ঞান করে দেওয়া যায়, তারপরে কে হলো না হলো কে দেখতে যাচ্ছে। তবে আর কি, অবশ্যই ভয় না পেলেও মনে একটা অস্বস্তি থাকতে পারে, কিন্তু তুমি নিশ্চিন্তেই থাকতে পারো। গল্প করে আড্ডা দিয়ে খেয়ে ফিরতে হয়তো দেরি হয়ে যাবে, সেই জন্যই বলছি রাত্রিটা থেকেই যাও। সুদীপা ঘাটটা একটু পিছনে হেলিয়ে হেসে বলল, থাকতে খারাপ লাগবে না। এই বিলেতি হুইস্কি মাংস ভাত খেয়ে আপনার খাটের নরম বিছানায়। আপনার কম্বলটা যেমন গরম তেমনই নরম, অথচ হালকা। ওটা গায়ে চড়ালে বোধহয় এমনিতেই ঘুম পেয়ে যায়। আপনিও আমার সঙ্গে শোবেন তো? নবনীত ভুরু কুঁচকে সুদীপার চোখের দিকে তাকালো, দৃষ্টিতে অনুসন্ধিৎসা। বিম্বার কথা মনে পড়ে গেল, রিডিকিউলাস, নোবডি ক্যান স্লিপ উইথ আ ডেড বডি। কিংবা একটু আগে টেলিফোনের কথা,
ভালো লাগলে ও যে কত দূর যেতে পারে তার হিসাব কেউ জানে না। সুদীপা প্রকৃতপক্ষে কি বলতে চাইছে? ও আবার বলল, কি ওরকম তাকিয়ে রইলেন কেন? আপনার খাট যথেষ্ট চওড়া, দুজন অনায়াসে শুতে পারে। নবনীত হেসে বলল, বসো, দাঁড়িয়ে থাকছো কেন? আমার খাটটা যথেষ্ট চওড়া, কিন্তু তুমি কি আমার পাশে শুয়ে ঘুমোতে পারবে? কেন? আপনি কি ঘুমন্ত ঘুষি লাথি ছোড়েন নাকি, না কামড়ে খামচে দেন? ওসব কিছুই করি না, ভেবো না, শোয়া নিয়ে কোনো ক্রাইসিস হবে না। কালকের মতো এই ডাবল সোফাটায় শুয়ে থাকবেন? এখানে শুয়েছিলাম জানলে কি করে? গোপীনাথ বলেছে, বেড কভারটা ওখান থেকে ও তুলেছে। বুঝেছি। না, আজ আমি আমার পড়ার ঘরের বিছানায় শোবো। গোপীনাথকে বলবো একটু ফ্লিট স্প্রে করে দিতে। সেজন্যই আপনার এখানে আমার থাকতে খারাপ লাগবে। তার চেয়ে আমিই বরং আপনার পড়ার ঘরে শোবো। তবে আমার কিন্তু এক খাটে শুতে আপত্তি নেই। নবনীত আবার সুদীপার চোখের দিকে তাকালো। সুদীপাও তাকিয়েছিল, বলল, এখন মনে হচ্ছে নবনীত ঘোষী ভয় পাচ্ছেন। নবনীত হাসল এবং সে যেন স্পষ্ট অনুভব করল সুদীপার ঠাট্টা যেমন করছে না, তেমনি মিথ্যেও বলছে না। পরিণতির বিষয়ে ও যেন অতিমাত্রায় সজাগ আর আস্থা রাখে, অন্যায় কিছুই ঘটবে না। কি করে এমন ভাবতে পারে নবনীত অনুমান করতে পারছে না। নবনীতের নিজের প্রতি কোনো অনাস্থা নেই, সে যাকে বলে বেলকাঠ ব্রহ্মচারী তা না, কিন্তু তার নিজের জীবনটাই তার কাছে স্বপরিচয়ের অভিজ্ঞতা। তথাপি সে জানে সে সুদীপার সঙ্গে এক খাটে শুয়ে অস্বস্তি বোধ করবে। সে হেসেই জিজ্ঞেস করল, তুমি বলছো তোমার কোনো অস্বস্তি হবে না? অস্বস্তি হলে যাতে স্বস্তি পায় তাই করব। নবনীত আবার তাকালো সুদীপার চোখের দিকে। ওর কালো চোখের তারায় ঝিলিক দিচ্ছিল। নবনীতের সঙ্গে দৃষ্টি মিলতেই ও খিলখিল করে হেসে উঠল, বলল, ঠিক আছে, আপনার কথাই থাকলো। নিজের স্বস্তি পেতে গিয়ে শেষটায় আপনার ঘুমটাই আমি মাটি করতে চাই না। বলতে বলতে ও সাবধানে আর ধীরে নবনীতের পাশে বড় সোফাটায় বসল। ওর শেষের কথায় মনে হলো এতক্ষণ ও যেন ঠাট্টা করছিল, নবনীতকে পরীক্ষা করছিল, অথবা কোনোটাই নাও হতে পারে। কিন্তু এক সোফায় সুদীপাকে নিয়ে বসার জন্যই সে ডাবল সোফাটাতে বসেনি। সিঙ্গেল সোফার থেকে ডাবল সোফায় বসতে সে আরাম বোধ করে। যদিচ্ছা বসা যায়, দরকার হলে পাও তুলে দেয়া যায়। নবনীত বলল, বোতলটা আন করা না, কিছুদিন আগে এক বন্ধু নিয়ে এসেছিল, সে নিজেই একটু নিয়েছিল। তাই নাকি? আমি দেখে ইস্তক ভাবছিলাম একেবারে নতুন বোতল। একটুও খরচ হয়েছে বলে মনেই হয়নি। আপনার বন্ধুরা সব আপনার মতোই খাইয়ে। আনকোরা না হলেও তুমি তোমার হাতে ঢালো। সুদীপা ঘাড় ফিরিয়ে নবনীতকে একবার দেখল। ঠোঁটের ও চোখের কোণে হাসির ঝিলিক। তারপরে বোতলটা হাতে নিয়ে বলল, আমি কিন্তু আনকোরা। আমাকে পুরনো ভেবে কথাটা বললেন না তো? নবনীতের ভুরু কুঁচকে উঠল। আনকোরা কথাটা সে সেরকম কিছু ভেবে মোটেই বলেনি। নিতান্ত একটা কথার কথাই বলেছিল। কিন্তু সুদীপা কথাটাকে এভাবে নিল কেন? ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, এরকম কোনো অগ্রিম প্রতিবাদের ছলনা নাকি? অবশ্যই আমাকে সবাই ভাবে আমি একটা যাচ্ছে তাই মেয়ে, আমাকে নিয়ে যা খুশি তাই করা যায়। কেন যে তুমি কথাটা এভাবে নিলে জানি না, আমি কিন্তু সেরকম ভেবে কিছু বলিনি। রাগ করলেন? না। তাহলে বিরক্ত হয়েছেন? অবশ্যই আমি সকলের সঙ্গে আপনাকে মেলাতে চাই না, তবে আপনাকে আমি ঠিক ধরতে পারছি না আপনি লোকটা কেমন। সবসময় কেমন শান্ত আর স্থির, এরকম আনডিস্টার্ব লোক আমি দেখিনি সাধু সন্ন্যাসী ছাড়া, তাই কথাটা বলে ফেললাম। আসলে আমাকে সবাই খারাপ ভাবে বলেই কথাটা এমনিতেই আরো হঠাৎ মুখে এসে পড়ল। আপনি নিশ্চয়ই জানেন যারা সকলের সঙ্গে হাত মিলিয়ে চলতে পারে না
তাদের উপর রাগটা বেশি হয়, দুর্নামও বেশি রটে। মানে আমার মতো মেয়ের কথা বলছি, যেমন ধরুন সেলিমাসি। ও, কথাটা তো জিজ্ঞেস করাই হয়নি। উনি লাঞ্চের পরে আসবেন বলেছিলেন, এসেছিলেন? দাঁড়ান দাঁড়ান, আগে গেলাসে ঢালি, তারপর শুনবো। ও গেলাসে হুইস্কি ঢালল। নবনীত প্রায় আটকে ওঠার মতো বলল, কত ঢালছো? এ তো ডাবল লার্জ। ফাটিয়ালা হয়ে গেল? আমার হাতে আমি কিছুতেই কম ঢালতে পারি না। এই বলে একটু বেশি ঝুঁকে জলের বোতলটা নিতে গিয়েই মৃদু একটা শব্দ হলো ফ্যাস করে। ওর মুখটা আবার লাল হয়ে উঠল। জিভ কেটে বলল, চা, আবার কোথায় পায়জামাটা ছিঁড়ে গেল? এটা তো দেখছি কেমব্রিক কাপড়, তবু ফ্যাস ফ্যাস করে ছিঁড়ে যাচ্ছে কেন? পুরনো নাকি? নবনীত এবার রীতিমতো অস্বস্তি বোধ করে বলল, তুমি শাড়ি জামাটাই পরো না। উফ, ওগুলো পরে কাল সকালে আপনার এখান থেকে আমাকে অফিস যেতে হবে। সুদীপা বসল। ওর হাত হাওয়াই শার্টের নিচে কোমরের আশেপাশে ছিন্ন অংশ সন্ধান করছে। আবার বলল, পেয়েছি, বোঝা যাচ্ছে না। শার্টে ঢাকা পড়ে যাবে, ভাগ্যিস শার্টটা লম্বা। তুমি না হয় একটা নতুন পায়জামা পরো, নিশ্চয়ই আরো পায়জামা আছে। বসুন তো, আছি তো আমি আর আপনি, কে দেখতে আসছে? অবশ্যই আপনি আছেন, কিন্তু দেখা তো যাবে না। নিন। বলে একটা গেলাস নবনীতের দিকে বাড়িয়ে দিল। নবনীত গেলাস নিল। সুদীপা নিজের গেলাস তুলে টোস্ট করার ভঙ্গিতে নবনীতের গেলাসে গেলাস ঠুকে বলল, দীর্ঘকাল পরে আবার নবনীতকে দেখতে পাওয়ার খুশি উপলক্ষে। গতকালেরটা অন্য ব্যাপার ছিল। এই বলে গ্লাসে চুমুক দিল। নবনীত গেলাস ঠোঁটে ছুঁয়ে মৃদু চুমুক দিয়ে বলল, কিছু খাবার হলে ভালো হতো। কোনো দরকার নেই, আপনার ইচ্ছে করে তো আমি পরে গোপীনাথকে বলে আসবো আপনাকে কিছু দিতে। এখন বলুন, সেলিমাসি এসেছিলেন? এসেছিলেন, সঙ্গে তোমার বন্ধু বিম্বাও ছিল। সেলিমাসি আবার জিজ্ঞেস করলেন আমি আপনার এখানেই আছে কিনা? হ্যাঁ, করেছিলেন। আমার জবাব শুনে তার মনে হয়েছে তুমি এখান থেকে চলে গেছো। মার্ভেলাস। আর বিম্বা কি বলল কাল রাত্রে এখানে ছিলাম শুনে? বললাম তুমি প্রায় সেন্সলেস ছিলে, শুয়ে ঘুমিয়ে পড়েছিলে। ও বলল, রেডিকিউলাস, নোবডি ক্যান স্লিপ উইথ আ ডেড বডি। নবনীত ইচ্ছা করে এই কথাটা বলল। সুদীপা হেসে উঠে বলল, রাক্ষসী, ও কিছুতেই অন্যরকম ভাবতে পারে না। সেলিমাসি ওর জীবনটা একেবারে নষ্ট করে দিয়েছে, ওই জন্যই বেশি ড্রিঙ্ক করলে কাঁদে, ভয় হয় কোনোদিন পাগল হয়ে যাবে। ওর মুখে প্রীতি আর বিষণ্ণতা একসঙ্গে ফুটে উঠল। নবনীত আশা করেছিল বিম্বার কথাগুলো শুনলে সুদীপা রেগে যাবে, তা গেল না। সে সত্যি কথাকেই সময়ের হেরফের করে বলল, আরও বলছিল তোমার কাউকে ভালো লাগলে কতদূর যেতে পারো তার হিসাব কেউ করতে পারে না। খুব ঠিক কথা। কাউকে ভালো লাগলে তার জন্য আমি খুন করতে পারি, জেলে যেতে পারি, তা বলে শুতে পারি না। ওটাও একটা রেডিকিউলাস ব্যাপার। পুরুষের চোখ দেখে দেখে ঘেন্না ধরে গেছে, আমাকে ওরা অনেকদিন আগেই চিবিয়ে খেয়ে ফেলেছে। নবনীত দেখল কয়েক চুমুকেই সুদীপার চোখে যেন ঝলক দিচ্ছে। তার দিকে একটু ঝুঁকে পড়ে বলল, তা বলে আপনাকে বা সব পুরুষদের কথা আমি বলছি না, কিন্তু অনেকের কথা বলছি। তারা দেয়ালের ছবিও বোধহয় ছিঁড়ে খায়, বিরক্তিকর, মেজাজ খারাপ হয়ে যায়। বলতে গেলে মনটা বিষিয়ে গেছে। বিম্বাটা তো একটু অন্যরকম, ও আমাকে নিয়ে অনেক চেষ্টা করেছে। রেগে গিয়ে ওকে মারধরও করেছি, ওর গায়ে লাগে না, ও একেবারে শেষ হয়ে গেছে। তার মানে কি লেসবিয়ানিজম? নবনীতের মনে প্রশ্ন জাগল। কিংবা সুদীপা শীতল ইন্দ্রিয়ের মেয়ে? নবনীত বলল, কিন্তু মানুষের মুগ্ধ হওয়াটাকে তো তুমি আটকাতে পারো না। তা আবার আটকানো যায় নাকি?
আমি কি কোনো পুরুষকে দেখে মুগ্ধ হই না? আপনাকে দেখে তো আমি মুগ্ধ। তা বলে কি আমি মনে মনে আপনার ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ব? আমার কথা বাদ দাও, এটা তো কোনো ফ্যাক্টরি না। কে বললো ফ্যাক্টর নন? আপনি কি ভাবছেন কাল রাত থেকে আপনাকে আমি মিথ্যে বলে যাচ্ছি? যে কোনো পুরুষের সঙ্গে ওসব নিয়ে আমি ঠাট্টা করতে পারি না। নবনীতকে দেখে আমি 18 বছর বয়সেই মুগ্ধ ছিলাম। তখন অবশ্যই তার চুলে এরকম পাক ধরেনি, লাজুক আর মুখচোরা ছিলেন। তবে সেই সময়ের থেকে আপনার এখনকার চেহারা অনেক সুন্দর হয়েছে। মানে কি বলবো, ধারালো। না না না, আপনি তো আবার কেমন যেন নির্বিকার আর শান্ত। যাকে বলতে পারছি না। মোটের ওপর নাও ইউ লুক মাচ মোর অ্যাট্রাকটিভ আমার চোখে। তবে সেই অহংকারী ভাবটা যায়নি, তবু আমি মুগ্ধ। সুদীপা ওর গেলাস চুমুক দিয়ে শূন্য করল। নবনীত সুদীপার কথায় কিঞ্চিত অসহায় বোধ করছে, কারণ ওর কথা সত্যি মিথ্যা যাচাইয়ের যেমন কোনো প্রশ্নই নেই, তেমনি বলবারও কিছু নেই। সুদীপা এমন কিছু পান করেনি যে ও প্রগলভ হয়ে উঠেছে। সুদীপা নিজের গেলাসের দিকে দেখল, বলল, আপনি তো মোটে খানইনি দেখছি। আমি সময় মতো নেব, তুমি নাও। সুদীপা ওর গেলাসে হুইস্কি ঢালতে ঢালতে একটু হেসে বলল, আপনি অবশ্যই কখনো মুগ্ধ হননি, কিন্তু মুগ্ধ বলতে কি বোঝায় গতকাল রাত্রেই দেখেছেন তো। বোতলে ছিপি এঁটে রেখে গেলাস জলে মেশাতে মেশাতে আবার বলল, অন্যান্যদের কথা বাদই দিচ্ছি, আপনার বস কিরকম মুগ্ধ হয়েছিলেন দেখেছিলেন তো? নবনীতের মনে একটা প্রশ্ন জাগল। সুদীপা ওর জীবনের পশ্চাৎপট থেকে কোনো রকম সূচিবায়ু প্রস্তুতা আয়ত্ত করেছে নাকি? আবার সঙ্গে সঙ্গে প্রশ্ন ডুবে গেল। ওর যা রূপ আর স্বাস্থ্য, পুরুষরা ওর দিকে কিছুটা আকর্ষণ বোধ করে তাকাবে, এটা স্বাভাবিক। তাছাড়াও বাইরে ঘোরে, চাকরি করে, পুরুষের দৃষ্টি নিয়ে কি ওর মতো মেয়ের এত ভাবা চলে? ভাবে না হয়তো, মনে মনে ক্ষোভ পোষণ করে। সেটাও বোধহয় খুব স্বাভাবিক না। অবশ্যই নবনীতের বসের কথা আলাদা। সুদীপা গেলাসে চুমুক দিয়ে বলল, বিম্বাদের বাড়ি আমি প্রায় যাই, কিন্তু ওর মায়ের বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে যাই না। গত রাত্রের পার্টিতে আমাকে ডাকার কারণ আমি ভালোই জানি। অবশ্যই আমি জানতাম না আপনার বস লোকটির জন্যই পার্টি দেওয়া হয়েছিল। যারা লোকটাকে চেনে তারা সবাই জানে, আপনিও জানেন, লোকটা রোজ একটা অল্প বয়সী মেয়ে খোঁজে, পায়ও। ওর সাকরে তার দালালরা জোগাড় করে। টাকার অভাব নেই, দেশবাসীর রক্তের টাকা, গরিব মেয়েরও অভাব নেই। সেলিমাসি কাল রাত্রে আমাকে দিয়ে সেটা সারতে চেয়েছিল, কারণ বিম্বার সঙ্গে তার মেলামেশা হয়ে গেছে। বোধহয় কথাগুলো বলতে গলা শুকিয়ে উঠল বলেই প্রায় নির্জলা হুইস্কি ঢকঢক করে পান করল। বিম্বার সঙ্গে তার মেলামেশা হয়ে গিয়েছে মানে? অর্থহীন প্রশ্ন, নবনীতের নিজেরই মনে হলো। সুদীপা অস্পষ্টতা কিছু রাখেনি, কিন্তু সুদীপা একটু দ্রুত পান করছে। ওর ফর্সা গালে রক্তের ঝলক ফুটছে এবং চোখেও। ও কি আজও আবার অসুস্থ হয়ে পড়বে? অবশ্যই আজ আর বাইরে যাবার কোনো ব্যাপার নেই। বিম্বা অবশ্যই গরিব মেয়ে না, জীবনটাই ওরকম হয়ে গেছে। সেই জন্য ওরা ভাবতেই পারে না আপনার সঙ্গে আমার কিছু ঘটেনি। তবে ডেড বডিটা নিয়ে আপনি কি করেছেন আমি কিছুই জানি না। ডেড বডি? নবনীত বিভ্রান্তভাবে হাসল। সেও হাসল, বলল, নোবডি ক্যান স্লিপ উইথ আ ডেড বডি। সুদীপার যেন গলায় বিষম লাগলো। ও কিরকম একটা শব্দ করে হাসিতে আরো উচ্ছ্বসিত হয়ে উঠল। নবনীত একটু অস্বস্তি বোধ করল। সুদীপার আরেকটা বোতামও হাসির বেগে খুলে যাবে না তো? তাহলে ও অন্তত ওর বুকের ভিতরের জামাটা পরতে পারত। সুদীপার হাসি একটু কমলেও বলল, তন্ত্রের সব সাধনা না কি সব আছে, সেরকম একটা কিছু করলেই পারতেন। সব সাধনা কি মেয়েদের ডেড বডি দিয়ে হয়? বোধ হয় না।
তাছাড়া সব সাধনার জন্য বোধহয় ডেড বডির বিশেষ বিশেষ লক্ষণ থাকা দরকার। আমি ওসব জানি টানি না, বোগাস। না, সত্যি বলুন না, আমি কাল রাত্রে একেবারে যাচ্ছে তাই হয়ে যায়নি তো? মানে একেবারে ইয়ে যাকে বলে। না, সেরকম কিছু হয়নি, মানে আমি দেখিনি। সুদীপা, তুমি আর একটু স্লো খাও না। স্লো তো আমি পারি না, খেলাম পড়লাম ব্যাস মিটে গেল। তাড়িয়ে তাড়িয়ে এনজয় আমার দ্বারা হয় না। ও ওর বাঁ হাতটা সোফার পিঠের উপর এমনভাবে ছড়িয়ে দিল, নবনীতের কাঁধ স্পর্শ করল। ওর রংনা মাখা ঠোঁট, গাল, চোখ, সব থেকে বেশি ঠোঁট দুটো লাল দেখাচ্ছে। আবার বলল, আর যদি আপনি দেখতেনই তাহলেই বা আমার কি করার ছিল? কিছুই না। আপনার মেজাজটা একটু খারাপ হতো। মেজাজ খারাপ মানে? মানে রাগ করতেন, বিরক্ত হতেন, হতেন না? খারাপ আর অস্বস্তি লাগতো। সুদীপা নবনীতের চোখের উপর থেকে চোখ সরালো না। নবনীত একটু হাসল। সুদীপা কিছু বলল না, চুপ করেই তাকিয়ে থাকল। এই মুহূর্তে ওর মুখের হাসিটা খুব স্পষ্ট না। নবনীত বুঝতে পারছে সুদীপা যথেষ্ট শক্ত মেয়ে হওয়া সত্ত্বেও ওর নারী সত্তা কিঞ্চিত আহত হয়েছে। তার অস্বস্তি লাগতো নিশ্চিত। খারাপও কি সত্যি লাগতো। সেই অবস্থায় কোনো মেয়েকে নগ্ন দেখতে সকলেরই বোধহয় খারাপ লাগে, বিশেষত তার সঙ্গে যদি কোনো সম্পর্কই না থাকে। সুদীপা হঠাৎ এক চুমুকে গেলাস শূন্য করে দিল এবং কোনো কথা না বলে সেন্টার টেবিলে ঝুঁকে গেলাস রেখে বোতলটা হাতে তুলে নিল। ফ্যাস করে আবার একটা মৃদু শব্দ হলো, কিন্তু সুদীপা চমকালো না, কিছুই বলল না। গেলাসে আগের মতোই হুইস্কি ঢালল। মুখের কাছে গেলাস তুলে নেওয়া পর্যন্ত দেখেই নবনীতের দৃষ্টি ঝটিতি অন্যদিকে আকৃষ্ট হল। বসবার ঘর থেকে রান্নাঘরে যেতে সরু বারান্দার কয়েক ফুট পার হতে হয়। সে হঠাৎ বারান্দায় একটা ছায়াকে দেখতে পেল নিমেষের জন্য। ছায়াটা দরজার পাশে সরে গেল। নবনীত ভুরু কুঁচকে উঠল, দৃষ্টিতে অনুসন্ধিৎসা। সুদীপা হঠাৎ জিজ্ঞেস করল, তুমি কি খুব রেগে আছো আমার উপর? নবনীত সুদীপার দিকে তাকালো। এখন আবার সুদীপার ঠোঁটের কোণে হাসি স্পষ্ট। গতরাত্রের চেহারাটা আজ অনেক তাড়াতাড়ি ফিরে এসেছে। ও নবনীতকে তুমি সম্বোধন করছে। নবনীতের মস্তিষ্কে তখন দরজার পাশে ছায়াটা বিদ্ধ হয়ে আছে। তার মনে পড়ছে বিম্বার টেলিফোনের কথা। সন্ধানীরা এখানেও সন্ধান করতে পারে, কিন্তু বাগানে লোক ঢুকতে পারলেও ভিতরে ঢুকবে কেমন করে? সুদীপা আবার বলল, দয়া দেখালে আমার খুব খারাপ লাগে। কেন যে আমাকে থাকতে বললে বুঝতে পারছি না। আমার চলে যাওয়া উচিত। আমাকে ভুল বুঝো না, তাহলে আমি সত্যিই দুঃখিত হব। তোমাকে আমি দয়া দেখাইনি, তোমার উপর রেগেও নেই। আমি সত্যি সত্যি চাই যে তুমি আজ বাড়ি যেও না। কেন? সুদীপা ঘাড় কাত করে জিজ্ঞেস করল। চুলের গোছা কপালে আর গালে পড়ল। নবনীত দেখল বসবার ঘরে ঢুকবার দরজার একটা পাল্লা একটু নড়ল। দরজার কোণে প্রায় 1/4 ইঞ্চি ফাঁক দিয়ে যে এ ঘরে তাদের দুজনকে দেখছে, তার পরনের খাকি হাফ প্যান্ট আর খাকি হাফ শার্ট ফাঁকি দিতে পারল না। গোপীনাথ। সে সুদীপার দিকে তাকিয়ে ইংরেজিতে বলল, আ ফানি থিং ইজ হ্যাপেনিং। কি? তুমি যেন পিছন ফিরে তাকিও না, মানে তোমার ডান দিকে ফিরে। গোপীনাথ আমাদের লুকিয়ে দেখছে। সুদীপার ঘাড় তথাপি ফিরতে উদ্যত হল, কিন্তু তাড়াতাড়ি আবার নবনীতের দিকে ফিরিয়ে জিজ্ঞেস করল, সত্যি? নবনীত হেসে ঘাড় ঝাঁকাল। সুদীপা শব্দ না করে হাসির বেগ সামলাতে গিয়ে কেঁপে উঠল এবং শেষ পর্যন্ত খিলখিল করে হেসে উঠল। ডান হাতের গেলাসে হুইস্কি টলমল করে উঠল। বাঁ হাত পড়ল নবনীতের কোলে।
অনেকটা টাল সামলাবার মতো। দুপাশ দিয়ে খোলা চুল এড়িয়ে পড়ে মুখটা প্রায় ঢেকে দিল। তারপর হাসি একটু সামলে মুখ তুলে ঘাড়ে ঝটকা দিয়ে চুল সরিয়ে দিয়ে বলল, বোধহয় ওর সুন্দরী বউটার কথা এখন মনে পড়েছে। তুমি ওর বউকে কখনো দেখেছো? না। নবনীতের একটা ছোট নিঃশ্বাস পড়ল। গোপীনাথ কি ভাবছে? নবনীত যেন স্পষ্ট অনুভব করছে গোপীনাথের বুক টনটন করছে। নবনীতের বিষয়েও কি ভাবছে? ওকে এখন কুকারে ভাত বসিয়ে এসেছে, পুড়ে যাবে না তো? কিন্তু নবনীতের ইচ্ছা হলো না ওর কাছে উঠে যায়। সে সুদীপার দিকে তাকিয়ে হঠাৎ বলল, তোমার বাড়ির কথা কিন্তু কিছুই হলো না। আমার বাড়ির কথা? হোপলেস। হোপলেস মানে কি? তোমার বাবা কি করেন? কি করে? বেনামিতে 500 বিঘা জমি আছে আমার বাবার। বড় একটা ওষুধের দোকান আছে। সব পলিটিক্যাল পার্টিকে চাঁদা দেয়, মানে নির্দল। নিরীহ আর ওটাকে কি বলে? হেনপেক্ট। নবনীত অবাক, হাসবে কিনা বুঝতে পারল না। আর আমার মা খুব সুন্দরী, এখনো শহরের সবাই তাকিয়ে দেখে। ভীষণ প্রতাপ, তার উপরে কেউ নেই, কেউ না। আমি না, আমার ভাই না, বাবা তো নয়। ঘরে বাইরে তার ইচ্ছাই সব। ব্যাস, এই আমার বাড়ির কথা। চিত্রটি প্রায় পূর্ণাঙ্গ। সুদীপার এই জীবনটা কি তারই মূর্তিমতি প্রতিবাদ? সুদীপা হঠাৎ গেলাসের সবটা গলায় ঢালতে গিয়ে যেন বিষম খেল। গলায় হাত দিল এবং একটা শব্দ করল। নবনীত জিজ্ঞেস করল, কি হলো? বিষম, কেউ বোধহয় গালাগালি দিচ্ছে। আর নিও না, মিনিমাম 6টা লার্জ হয়ে গেছে। আর তোমার একটাও হলো না। এই দেখো, ওটা খাও, আমি একটু মাতাল হইনি। নবনীতের দিকে ঝুঁকে পড়ে নবনীতের দিকে তাকালো। নবনীত দেখল গত রাত্রির সেই চোখ, যে চোখের দিকে তাকিয়ে থাকা যায় না, লাল আর চকচকে। কিন্তু চোখের দৃষ্টি বন্ধ না, তারা দুটো কাঁপিয়ে হাসছে। বলল, এবার তুমি তোমার গেলাস শেষ করবে, তারপরে দুজনে একসঙ্গে নেব। নবনীত নিজের গেলাস টেবিলে রেখে হাত বাড়িয়ে বলল, এবার তোমাকে আমি ঢেলে দিচ্ছি। ওর গেলাসটা নিয়ে সম্পূর্ণ অন্য কথা বলল। তোমার কি মনে আছে গতকালও তুমি আমাকে তুমি করে বলছিলে? নিশ্চয়ই মনে আছে। আজও প্রথম থেকেই বলতাম, একটু বাঁধো বাঁধো ঠেকছিল, সেই জন্য এখন খুব করে বলে নিচ্ছি। কি হলো, এত কম দিচ্ছ কেন? আর একটু দাও। এদিকে তোমার দৃষ্টি বেশ শার্প। এখন আমি তোমার কথা জানতে চাই। নবনীতের কাঁধে হাত রাখল। হাত তুলে দেবার পরিণাম বোতাম খোলা ফাঁক আরো বিস্তৃত হল। নবনীত বলল, আমার আবার কি কথা? অনেক কথা। ফার্স্ট, তুমি কলেজের চাকরিটা ছেড়েছিলে কেন? নবনীত তাকালো সুদীপার চোখের দিকে। লাল চকচকে চোখের তারায় অনুসন্ধিৎসা। সে হেসে বলল, কি হবে তোমার সে কথা শুনে? ওখানকার পরিবেশ আমার ভালো লাগে না। কেন? ওখানকার পরিবেশে কি আছে যে ভালো লাগে না? অনেক কিছু। ছাত্র, অধ্যাপক সকলের মধ্যেই ওখানে একটা দলাদলি আর অন্তর্দ্বন্দ্ব আছে। ওখানে থাকতে হলে একটা কোনো দলে থাকতেই হয়, তা না হলে কলেজে চাকরি করা যায় না। আর এখন যেখানে আছো সেখানে দলাদলি নেই, পরিবেশ খুব ভালো? না, সেই অর্থে পরিবেশ ভালো বলতে পারি না, কিন্তু দলাদলির সঙ্গে আমার কোনো যোগ নেই। আমি একজন চাকর মাত্র। চাকর? হ্যাঁ, আমার মাথার উপরে যেই আসুক, যে দলের লোকেরাই আসুক, আমার কাজটা আমাকে করতেই হবে। এখানে আমার কারোর দলে যাবার দরকার হয় না। মিথ্যের বহর এখানেও কম নেই, কিন্তু আমি একজন হুকুমতদার মাত্র। শত শত ছেলে মেয়েকে মিথ্যে কথা বলতে হয় না, কারোর সঙ্গে দল পাকাতে হয় না।
আর সবসময় চেষ্টা করে সমাজের কাছে একটা কেউ কেটা সেজে থাকতে হয় না। অবশ্যই আমার অফিসটা এমনই, বসকে বাদ দিলে আমিই সর্বের সর্বা। সেজন্য আমার অফিসারদের মধ্যে দলাদলির ব্যাপারটা আমাকেই দেখতে হয়। তার মানে তুমি অটোক্র্যাট? অটোক্রেসি করতে গেলে অনেক ঝক্কি সামলাতে হয়, সেজন্য ওটাকে দূরে সরিয়ে রাখি। কিন্তু তুমি জোচ্চোর বদমাইশদের হুকুম মেনে কাজ করো। করি। তুমি যাদের জোচ্চোর বদমাইশ বলছো তারা আবার তাদের বিরুদ্ধবাদীদের তাই বলে। ওটাও বোধহয় দলাদলি, আর গোটা পৃথিবীব্যাপী বোধহয় এই রীতি। আর এটাই কি এস্টাবলিশমেন্টের লোকদের বাধা বলি? কম বেশি বলতে পারো। তুমি কি এখানে কলেজের থেকে শান্তিতে আছো? না, কিন্তু স্বস্তিতে আছি। আর প্যাটার্ন অফ দ্য সার্ভিসও ভিন্ন। আমি যা নিজেকে তাই ভাবতে আর প্রকাশ করতে পারি। এতক্ষণ শুনছিলেন সমরেশ বসুর লেখা বিজড়িতর 3য় পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।